আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের সব কারখানা আজ থেকে ফের খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করেন সেটাও মনে রাখা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্যদিকে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় আজ থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে। তবে কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে আগামীকাল থেকে সেই কারখানা শ্রম আইনের ১৩-১ ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গতকাল বিজিএমইএ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কারখানা মালিক এবং সংগঠনের নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। আর এর আগে শনিবার সাভার এবং আশুলিয়ায় বন্ধ থাকা কারখানাগুলোর অধিকাংশ খুলে দেয়া হলেও শ্রমিক অসন্তোষের কারণে ৪৯টি কারখানা বন্ধ রাখে কারখানা কর্তৃপক্ষ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, আমরা আশুলিয়ায় পোশাক কারখানার গুলো খোলা হয়েছে শুনেছি, সেই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। আমি এই মুহূর্তে আছি সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে এবং আমরা সকাল থেকে যেটি দেখেছি যে বৃষ্টি বিঘ্নিত পরিবেশ উপেক্ষা করে শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং আমরা যেটি দেখেছি যে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে। এছাড়া আশুলিয়া শিল্পাঞ্চলের এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া যৌথ বাহিনীও কাজ করছে। আপনি যদি দেখেন যে যৌথ বাহিনীর যে সদস্যরা রয়েছেন ওনারা এভাবে বিভিন্ন শিল্প কারখানার সামনে অবস্থান রয়েছেন। তো আমরা কথা বলেছিলাম আশুলিয়া শিল্প পুলিশের যিনি পুলিশ সুপার সরওয়ার আলমের সাথে। উনি যেটি জানিয়েছেন যে আজ আশুলিয়া শিল্পাঞ্চলের মোট 18টি কারখানা ১৩-১ ধারা শ্রম আইন ১৩-১ ধারা অনুযায়ী 18টি কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি রয়েছে। এছাড়া 2টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি আরো যেটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত আশুলিয়া শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণ পরিবেশে যেসব কারখানা চালু রয়েছে সেসব কারখানা শ্রমিকরা যোগ দিয়েছেন। এবং তিনি আরো যেটি জানিয়েছেন যে শিল্পাঞ্চলে সাভার আশুলিয়া মোট 1863টি কারখানা রয়েছে এবং এর মধ্যেই আজ শ্রম আইন ১৩-১ ধারা অনুযায়ী 18টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং 2টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাহলে আমরা যেটা বলতে পারছি যে কারখানা উৎপাদন বিগত আমরা যদি দেখি যে গতকাল শনিবার আমরা যেটি দেখেছি যে 49টি কারখানার উৎপাদন বন্ধ ছিল। সে তুলনায় আমরা যদি বলি যে আজকে আশুলিয়া শিল্পাঞ্চলের পরিবেশ এবং গতকালের থেকে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন শুরু হয়েছে এবং সে থেকে শ্রমিকরাও কাজে যোগ দিয়েছে। তো আমরা সব মিলিয়ে বলতে পারবো যে শিল্পাঞ্চলের পরিবেশ শান্ত রয়েছে এবং এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেদনা জিয়া, ধন্যবাদ আপনাকে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সারা দেশে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বিভিন্ন জেলায় রাতভর বৃষ্টিপাত হয়। এতে চট্টগ্রাম বিভাগের 8 জেলায় আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, বিভিন্ন স্থানে ট্রলার ডুবির ঘটনাও ঘটে। বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে মানুষের। ঢাকা আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, স্থল নিম্নচাপ এবং মৌসুমী বায়ু মিলিত হয়ে সারা দেশে বৃষ্টিপাত বাড়িয়েছে। সোমবার পর্যন্ত এই অবস্থা থাকতে পারে। এদিকে গতকাল থেকে রাতভর ভারী বৃষ্টি হয়েছে চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় এবং দেশের মধ্যভাগের কয়েকটি জেলায়। এছাড়াও গত দুদিনের বৈরী আবহাওয়ার কারণে সাগর এবং উপকূলীয় এলাকায় কয়েকটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে কয়েকজনের প্রাণহানি হলেও এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, বৈরী আবহাওয়ার কারণে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, চট্টগ্রামের পরিস্থিতি একটু জানতে চাই।
যে রিদওয়ান আসলে যেমনটি বলেছেন, আমি শুরুতেই বলবো চট্টগ্রামে গত 24 ঘন্টায় 148 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে গতকাল রাতে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছে। আজ সকালবেলা কিছুটা গুড়ি বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নাই বললেই চলে। গতকাল রাতে কিন্তু নগরীর বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যেহেতু আজকে গুড়ি বৃষ্টি হয়েছে, সেজন্য যারা অফিসগামী যাত্রী ছিল তারা কিন্তু সকালে অফিসে যেতে দুর্ভোগ পোহাতে হয়েছে। এবং সেই সাথে বিশেষ করে সকালবেলা যে শিক্ষার্থী যারা ছিল, যারা কোচিং সেন্টারে যায়, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছেন। এবং অনেকেই বলেছেন আসলে এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু জলাবদ্ধতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরে এই মুহূর্তে কিন্তু আসলে যেহেতু জোয়ার নাই, সেজন্য কিন্তু চট্টগ্রামের কোথাও কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। তবে গতকাল রাতে কিন্তু সৃষ্টি হয়েছে এবং সাগর বেশ উত্তাল রয়েছে। এই উত্তালের কারণে কিন্তু চট্টগ্রাম বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। এবং একই সাথে চট্টগ্রামের মাদার ভেসেল বড় বড় জাহাজগুলো থেকে পণ্য কিন্তু ছোট জাহাজগুলো, লাইটার জাহাজগুলোতে করে কিন্তু পোর্টে আনা হয়। সেই আনা নেওয়ার মাল কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু সাগর উত্তাল। ঠিকমতো কিন্তু ছোট লাইটার জাহাজগুলো বড় মাদার ভেসেলের কাছে ভিড়তে পারতেছে না, সেই জন্য সাগর উত্তালের কারণে। তবে সর্বোপরি চট্টগ্রামের অবস্থা যদি বলি, এই মুহূর্তে কিন্তু কিছুটা ভালো রয়েছে। এবং চট্টগ্রামের 25টি পাহাড়ে 26,000 বসতি স্থাপনা রয়েছে। এই স্থাপনাতে কিন্তু কোথাও কিন্তু পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এবং গতকাল বিকালবেলা দিকে চট্টগ্রাম বাইজিদ লিঙ্ক রোডের পাহাড় ধসের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু এক পাশ সড়ক চলাচল বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে কিন্তু আসলে সাগর উত্তাল এবং যারা সাগরে মাছ ধরতে যাচ্ছেন তাদেরকে কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে এবং সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। সর্বোপরি যদি সবকিছু মিলিয়ে বলি, চট্টগ্রামের অবস্থা এই মুহূর্তে কিন্তু ভালোর দিকে আছে। যদি রোদ ওঠে তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভালো হবে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রিদওয়ানা, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাত 12:30টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদাবার থানায় হস্তান্তর করা হয়। পরে সেখান থেকে রাতেই তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। 5 আগস্ট সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর থানায় 3টি এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা হয়। ফরহাদ হোসেন দ্বাদশ সংসদ নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। এর আগের সরকারে একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ছিলেন তিনি। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় আগত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান এবং দেশটির অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টাদের সাথে আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে আজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর আগে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বৈঠককালে আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। এছাড়াও ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক যাতে সহযোগিতাপূর্ণ হয় সে বিষয় নিয়েও আলোচনা হবে। শনিবার সকালে 3 দিনের সফরে ঢাকায় পৌঁছান ব্রেন্ট নেইম্যান। ডোনাল্ড লু বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, এখন যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা হতে পারে? জি রিদওয়ানা, আপনি যেমনটি বলছিলেন, আপনাকে একটু জানিয়ে রাখি, আপনারা সবাই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যেটা এখন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গঠিত যে সরকার, এই সরকার দায়িত্ব নেওয়ার পর কিন্তু এবারই প্রথম একটি উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে যে প্রতিনিধি দল এসেছে 6 সদস্যের, এবং সেখানে কিন্তু অর্থ বিষয়ক একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছেন ব্রেন্ট নেইম্যান এবং
বহুল আলোচিত ডোনাল্ড লু আছেন, মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক যে পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, তার সঙ্গে কিন্তু আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, অর্থাৎ যেটি এখন বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন, সেখানে কিন্তু একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে। এবং তার আগে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে, এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেই ঢুকেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এবং তার সঙ্গে কিন্তু এখন ডোনাল্ড লু এবং যে 6 সদস্যের যে প্রতিনিধি দলটি এসেছে তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এবং এই বৈঠকটির পরে কিন্তু অর্থ উপদেষ্টার সঙ্গে এখানে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, এবং এই বৈঠকটির শেষেই কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের একটি যে যুক্তরাষ্ট্র থেকে আগত যে 6 সদস্যের প্রতিনিধি দল আছে তাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এবং এই বৈঠক পরবর্তী এখানে এসে কিন্তু আবার পররাষ্ট্র সচিবের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, অর্থাৎ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এবং এই মূলত ওই যে পররাষ্ট্র সচিবের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, এটি কিন্তু মূলত ঢাকা ওয়াশিংটন সম্পর্কের একটি সুন্দর নতুন যোগসূত্র তৈরি করবে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে বিগত যে সরকার, আওয়ামী সরকার চলে যাওয়ার আগে অর্থাৎ মে মাসে কিন্তু ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছিলেন, এবং সে সময় কিন্তু ব্যাপক আলোচনা হয়েছিল ডোনাল্ড লু সফর নিয়ে। এবং এবারও কিন্তু খুব সংক্ষিপ্ত একটি সফরে ডোনাল্ড লু এসেছেন, এবং এই সফরের মধ্যে কিন্তু দুই দেশের যে সম্পর্ক, অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক, একই সঙ্গে ডোনাল্ড লু যেহেতু দিল্লি সফর শেষে ঢাকায় এসেছেন, সেই হিসেবে দিল্লির সঙ্গে ঢাকার যে সম্পর্ক, যে বর্তমানে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে যে একটি সম্পর্কের শীতলতা তৈরি হয়েছে, এই শীতলতার বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে, অর্থাৎ দিল্লি ঢাকার সম্পর্কের বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে, যেমনটি আমরা জানতে পেরেছি। এবং এবারে যে সফর, এটা কিন্তু প্রাধান্য পাচ্ছে মূলত বাংলাদেশে যে নতুন সরকার গঠিত হওয়ার পর যে দেশের একটি চলমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কিন্তু মূলত এবারের এই যে সফরটি 6 সদস্য যুক্তরাষ্ট্রের, এইটাকে কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আমি যতদূর জানতে পেরেছি, আজই কিন্তু ডোনাল্ড লু বিকেলবেলা ঢাকা ত্যাগ করবেন, এবং বিকেলে অর্থাৎ মধ্যাহ্নভোজের পরে অর্থ উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ ব্যাংকে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যে বাণিজ্য বিষয়ক যে কর্মকর্তা এসেছেন বেন নেইম্যান, তার সঙ্গে। তো এই ছিল রিদওয়ানা আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে আগত 6 প্রতিনিধি দলের যে কর্মসূচি সেই সম্পর্কে। ধন্যবাদ শাকিল আপনাকে। স্বাধীনতার 54 বছরেও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি গণতন্ত্র। ভোটাধিকার, গণমাধ্যম এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা না থাকায় গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এখনই সুযোগ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করার। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকল প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে। অন্তর্বর্তী সরকারকেই শুরু করতে হবে এই কাজ। অথরা ইয়াসমিনের রিপোর্ট। স্বাধীনতার পর থেকেই হোঁচট খেতে থাকে গণতন্ত্র। বড় সময় জুড়ে সেনা শাসনের কবলে ছিল দেশ। 90-এর গণ অভ্যুত্থানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেও রাজনৈতিক দলগুলোর কারণে আসে 1/11। বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তৎকালীন শেখ হাসিনা সরকার। এরপর 2014, 18 ও 2024-এর জাতীয় নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। ভোটাররাও মুখ ফিরিয়ে নেন। আপনি যদি শুধুমাত্র নির্বাচনটাও ঠিকঠাক রাখতে পারেন, আওয়ামী লীগের চরিত্র নষ্ট হলো কেন? কারণ ও নির্বাচন ম্যানিপুলেট করছে। ও মনে করছে আমি ক্ষমতায় থেকে যাব, সুতরাং ক্ষমতায় থাকার জন্য আমার কাউকে আর কেয়ার করার দরকার নেই। আপনি কেয়ার করছেন আপনার দলের কিছু লোকজন, আপনাকে ক্ষমতায় রাখে প্রশাসন, পুলিশ, আপনি তাকে ইচ্ছে মতো দুর্নীতি করার লাইসেন্স দিয়েছেন। আপনাকে ক্ষমতায় রাখে বাইরের কিছু দেশ, আপনি তাদেরকে সব দিয়ে দিয়েছেন। ব্যবসায়ীরা বাজার থেকে টাকা তুলে আপনাকে দেশ, আপনি ওদেরকে তোষণ করেছেন। নির্বাচন থাকলে আপনার আমার মতো সাধারণ মানুষ যারা আছে, আমাদেরকে ক্ষমতাসীনরা তখন কেয়ার করে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা মনে করেন, রাজনৈতিক সরকারের চেয়ে এ সরকারের অধীনেই সংস্কার কাজ সহজ হবে। চেঞ্জ করে যাকে আনতে যাবেন দেখা যাবে এর মধ্যে প্রচুর বেনিফিশিয়ারি আছে, প্রচুর মানুষ। যেমন আমি একটা উদাহরণ দিই, 2018 সালে রাতের বেলা সিল মারা হয়েছিল, এটা প্রকাশ্য। রিটার্নিং অফিসার ছিলেন যারা, তারা জেলা প্রশাসক, 64টা জেলায় 64 জন অফিসার, তারা কিন্তু এখন আস্তে আস্তে অনেক উপরে উঠে এসছেন। এরকম নানা রকম মানুষ আছে, এদেরকে সরানো ছাড়া আপনি আসলে সংস্কারের কথা যদি বলি, আমরা ডে টু ডে লাইফের কাজও ঠিক মতো করা যাবে না। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলেই কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই সে দেশে
আইনের শাসন লাগবে, অর্থাৎ আইনের কাছে সকল নাগরিকের সমান সুযোগ অধিকার থাকার বন্দোবস্ত করতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিচার বিভাগকেও সংস্কার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই রূপান্তরটা ঘটিয়ে দেবেন না, কিন্তু এই রূপান্তর করার জন্য যে শর্ত, যে পরিবেশ এবং যে প্রতিষ্ঠানগুলো দরকার সেগুলো তৈরি করে দেবেন, এবং জনগণের নির্বাচিত যে প্রতিনিধিরা আসবেন, যে যারা শাসন ক্ষমতাতে আসবেন, তারা এই চর্চাগুলোকে প্রতিষ্ঠিত করবেন। দেশের গণতন্ত্রের স্বার্থে সংস্কার কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান বিশেষজ্ঞদের। আমাদের দেশে গণতন্ত্র শক্তিশালী করার কাজটা কোনোভাবে আমরা করতে পারবো না যদি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা না করি। গণতান্ত্রিক ব্যবস্থা চালিয়ে যাওয়ার জন্য একেবারে ফান্ডামেন্টাল বা প্রধান ভিত্তি হচ্ছে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। গেল রাতের বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে বৃষ্টিপাতের বর্তমান কি অবস্থা, সেই সাথে জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের কি পরিস্থিতি? রেদওয়ানা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, বরিশালে কিন্তু বৃষ্টির অবস্থা একদমই শোচনীয়। আমি এখন দাঁড়িয়ে আছি, অঝোরে বৃষ্টি পড়ছে, একদিকে রেইনকোট অপরদিকে ছাতা, কিন্তু মানছে না। এই দৃশ্য কিন্তু আমরা গতকালকে থেকেও দেখেছি, এর আগের দিনকেও কিন্তু একই অবস্থা দেখেছি। গতকালকে যখন RTVর দর্শকদের জানানোর চেষ্টা করেছিলাম যে অঝোরে বৃষ্টি, সেইদিকে কিন্তু বৃষ্টি থামেনি, রাতভর বৃষ্টি হয়েছিল। এবং ড্রেনেজ ব্যবস্থা কিন্তু একদমই দুর্বল। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু বরিশালের একদম প্রাণকেন্দ্র ভাটিখানা সড়ক। এই সড়কটি কিন্তু একদমই পানির নিচে ডুবে রয়েছে এবং একটু বৃষ্টি হলে কিন্তু পানির নিচে ডুবে যায়। এর অন্যতম কারণ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা দুর্বল। তার কারণ গত বছর কিন্তু এই রাস্তাটি অনেক বেশি বড় করেছে। আমি আমার সহকর্মীর একটু সহযোগিতায় সড়কটি একটু দেখাতে চাই যে অনেক বেশি বড় করার পরেও এই সড়কটি কিন্তু হাঁটু সমান পানি ডুবে থাকে। তার একমাত্র কারণ ড্রেনেজ ব্যবস্থা দুর্বলতার কারণে, এবং এই ড্রেনের প্রচুর পরিমাণে ময়লা জমা হয়ে থাকে, ফলে পানি প্রবাহ কিন্তু সঠিকভাবে হচ্ছে না। এবং এখানে যে বাজারগুলো রয়েছে, অন্যান্য কাঁচা বাজার এবং অন্যান্য যে মুদির দোকানগুলো, সব দোকানগুলো কিন্তু পানির নিচে। শুধুমাত্র এই ভাটিখানা বাজারই নয়, আমি আপনাকে একটু বলতে চাই, বরিশালের নবগ্রাম রোড থেকে শুরু করে বরিশালের বাজার রোড, বরিশালের রূপাতলি, এছাড়া পোর্ট রোড এলাকা, বিভিন্ন যে সড়কগুলো রয়েছে, এই সড়কগুলো কিন্তু একদম প্রধান সড়ক। এই সড়কগুলো কিন্তু পানির নিচে থাকে। কিন্তু যে সমস্যাটি সেটা হচ্ছে যে বরিশালের অন্যান্য যে উপজেলাগুলো সেগুলো কিন্তু পানির নিচে ডুবে থাকে। তার কারণ নিম্ন অঞ্চল হওয়ায়, এবং আপনি জানবেন যে নদীমাতৃক শহর হওয়ায় সেখানে কিন্তু একদমই পানির নিচে। আর বরিশালে বিশেষ করে সদর রোড, এই রোডটাই কিন্তু বরিশালের প্রাণকেন্দ্র, আর সেখানে কিন্তু এখন হাঁটু সমান পানি। আমরা এমনটি লক্ষ্য করেছি, যেহেতু একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এবং এই বরিশালের ম্যাক্সিমাম সড়কগুলো কিন্তু এই একই অবস্থা। প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে খুব দ্রুত সময় ড্রেনেজ ব্যবস্থা নির্মূল করা হবে। তবে গত 5 তারিখের পরে বরিশালে অন্তর্বর্তীকালীন বরিশালের যে মেয়রের দায়িত্ব পালন করছেন, বরিশাল বিভাগীয় কমিশনার, তাকে আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু এই ড্রেনেজ পরিষ্কার করছে, এবং সেই পরিষ্কারের মধ্যেই কিন্তু এই বৃষ্টির দেখা মিলেছে। সুতরাং এখন সেটিও এখন স্টপ হয়ে আছে। আর আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম যে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে গতকালকে কিন্তু 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজকে এখন পর্যন্ত আমাদেরকে এমন কোনো তথ্য দিতে পারেনি, হয়তো বা আরো পরবর্তী বুলেটিনে আমরা জানাতে পারবো। তবে বৃষ্টির প্রবণতা এত পরিমাণে বেশি যে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এখন বের হতে পারছে না। যারা একদম নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত, তাদের অবস্থা খুবই নাজেহাল অবস্থা ধারণ করছে। এবং যে সকল সভা সেমিনার থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই এখন বন্ধ রয়েছে বরিশালে, এমন দৃশ্য আমরা দেখেছি। আর এই ছিল রেদওয়ানা এখন পর্যন্ত আমার কাছে। হয়তো পরবর্তী বুলেটিনে জানাতে পারবো যে কি পরিস্থিতি আরো। তবে পানি উঠছে, বৃষ্টিও পড়ছে। রেদওয়ানা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তর এবং দক্ষিণখানের প্রধান সড়ক সহ একাধিক রাস্তায় চলছে সংস্কার কাজ, ফলে যান চলাচল বন্ধ রয়েছে ওইসব রাস্তায়। অনেক স্থানে পায়ে হেঁটে চলার জায়গাটুকুও নেই। বেহাল ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতা দেখা দিয়েছে একাধিক সড়কে, আর সামান্য বৃষ্টিতেই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। গত প্রায় 1 বছর ধরে এভাবেই সীমাহীন দুর্ভোগে দিন কাটছে এলাকা দুটির কয়েক লাখ মানুষের। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। দেখে মনে হতে পারে কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকা এটি, কিন্তু না, এটি খোদ রাজধানীর আজমপুর কসাইবাড়ি রেলগেট থেকে দক্ষিণখান যাওয়ার প্রধান সড়ক। উত্তর ও দক্ষিণখানের বেশিরভাগ রাস্তার চিত্রটা একই রকম।
এমন বেহাল রাস্তায় গাড়ি তো দূরে থাক, হেঁটে চলাও মুশকিল। এরই মধ্যে সংস্কারের নামে খোঁড়াখুড়ির কারণে এলাকাবাসীর দুর্ভোগ পৌঁছেছে চরমে। কোনো রোগী ধরেন যদি অসুস্থ হয়ে পড়ে, তারা এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব না, আর যারা হাঁটতে পারে না তাদের আরও বেশি কষ্ট। এই রাস্তার যে বর্তমানে অবস্থা খুবই সাংঘাতিক এবং মানুষজন চলাচলের অনুপযোগী একটা রাস্তা। তাদের অভিযোগ, বেশিরভাগ রাস্তায় বছর জুড়ে চলা সংস্কার কাজও চলছে ধীর গতিতে, আবার কোথাও শুরু হলেও বন্ধ রয়েছে কাজ, যা ভোগান্তি বাড়িয়েছে আরও বেশি। জায়গায় জায়গায় এতদিন ছিল পানি, এখন রাস্তা খুঁজটা পাবলিকের আরো কষ্টের মধ্যে জ্বালাই দিচ্ছে, কোনো হাঁটা চলা করার মতন নাই। এরকম কাজ আমি কখনো দেখি নাই, মানে কাজ করে বন্ধ করে রাখা, অনেক দিনে বন্ধ এইভাবে পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই বেশিরভাগ রাস্তায় জলবদ্ধতা দেখা দেয়, আবার এমন সড়ক রয়েছে যেখানে বর্ষা মৌসুম ছাড়াও সব সময় পানি জমে থাকে, ফলে এসব রাস্তায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। প্রতিদিনই দুর্ঘটনা হয়, আমাদের অটোগুলো উল্টে যায়, আর সবচেয়ে বড় কথা আমরা প্রবলেমগুলো ফেস করি সেটা হলো যে অ্যাম্বুলেন্স আসতে পারে না। 5 ফুট 6 ফুট পানি হয়ে যায়, যখন বৃষ্টি হয় তখন এই জলাবদ্ধতা দীর্ঘদিন থাকে। বিপাকে রয়েছে এলাকার ব্যবসায়ীরাও। পণ্য আনা নেওয়ার সমস্যা দেখা দেয়ায় বিরূপ প্রভাব পড়েছে বেচাকেনায়। মালটাল আপনার রেল লাইনের উপর থেকে নামায় নিয়ে আসতে হয়, একটু কষ্ট হয় যাতায়াতের। আর মনে করেন আগের থেকে ব্যবসা একটু নিম্ন, আগে হাঁটাই যেত না গাড়ি ঘোড়ার জন্য, আর এখন মনে করেন যে কোনো মানুষই নাই। আমরা যে ব্যবসা করবো কাদের কাছ থেকে? যারা যদি ক্রেতা না থাকে তাহলে আমরা বিজনেস কিভাবে করব? 2018 সালে রাজধানীর উত্তর ও দক্ষিণখান এলাকার 7টি সহ নতুন 18টি ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। 2022 সালের 6 মার্চ ওয়ার্ডগুলোতে সড়ক, অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার পর ঢাকার দক্ষিণখান এবং উত্তরখানের মানুষ যে স্বপ্ন দেখেছিল, সে স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ভাঙাচোরা রাস্তা, খানাখন্দ আর জলবদ্ধতা সহ নানা ভোগান্তিতে দিশেহারা এই এলাকার মানুষ। সবার মনে একটি প্রশ্ন, কবে মিলবে স্বস্তি, কবে শেষ হবে এই ভোগান্তির? রফিকুল ইসলাম, RTV, ঢাকা। গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশা চালক। শনিবার রাত 10:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গাজীপুরের কালীগঞ্জের দেওপাড়া এলাকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে ঘোড়াশাল থেকে কালীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরেক শিশুর। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতরা হলেন সাতক্ষীরার হাজিপুর এলাকার নাজমুল হোসেন, গাজীপুরের নোয়াগাঁও এলাকার অমল কুমার, নরসিংদীর অগজাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম, তার ছেলে মোহাম্মদ আলী এবং নাতি শিশু আমানুল্লাহ। আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশে চলমান রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ভারতীয় ঔষধ শিল্প এবং চিকিৎসা পর্যটন খাতে ধস নেমেছে। বিশেষ করে পেমেন্ট আটকে যাওয়া, শিপমেন্টে বিলম্ব এবং আমদানিকারকের অনাগ্রহে ধুঁকছে ভারতীয় ঔষধ কোম্পানিগুলো। সেই সঙ্গে ভিসা জটিলতার কারণে ভারতের চিকিৎসা পর্যটন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিসা না পাওয়ায় বাংলাদেশিরা তাদের মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করছে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-র এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ তার ঔষধের জন্য প্রয়োজনীয় কাঁচামালের 30% সংগ্রহ করে ভারত থেকে। ভারতের বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর পাশাপাশি ছোট এবং মাঝারি আকারের কোম্পানিগুলোও এসব কাঁচামাল সরবরাহ করে। সকালের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।